আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা সিদ্ধান্ত তাদের, বিবিসিকে ডক্টর ইউনূস। অর্থ পাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান। সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলম গ্রেফতার। রূপগঞ্জে এসআই ও কনস্টেবলকে পেটালেন সিএনজি চালকরা। দেশে ১০ দিনে ৪ বার কম্পন বিপদের লক্ষণ। সম্পদ বেচে দিচ্ছে ওসমান পরিবার। চেয়ারম্যান কমিশনারের পদত্যাগের দাবিতে বিএসইসিতে কর্মবিরতি। আত্মগোপনে থাকা সাবেক এমপি গ্রেফতার। গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে পারে মব জাস্টিস। অ্যাডভোকেট মাসুদ তালুকদারের দলীয় সব পদ স্থগিত। ট্রলার সহ বাংলাদেশি ৫৬ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। লন্ডনে জয়শঙ্করের পর হামলার চেষ্টা খালিস্তানিদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কিনা সেই সিদ্ধান্ত দলটিকে নিতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করতে চায় কিনা। আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়। সাক্ষাৎকারে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সংবাদ মাধ্যমটি বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছর ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর নতুন সরকারের দায়িত্ব নিতে বলা হলে চমকে গিয়েছিলেন বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমার কোনো ধারণা ছিল না যে আমি সরকারের নেতৃত্ব দেব। আমি এর আগে কখনো সরকারি কর্মযজ্ঞ পরিচালনা করিনি এবং এর পরও পরিস্থিতি বুঝে ঠিকভাবে কাজ করতে হয়েছিল। অর্থ পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন খালাস পেয়েছেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গত মঙ্গলবার আপিলের উপর শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ রায়ের জন্য ৬ মার্চ ঠিক করে আদেশ দেন। ২০০৯ সালের ২৬ অক্টোবর ঢাকার ক্যান্টনমেন্ট থানায় এই মামলা দায়ের করা হয়। ২০১০ সালের ৬ জুলাই তাদের দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর বিচার শুরু হয় ২০১১ সালের ৬ জুলাই। ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে করা এই মামলার রায়ে ঢাকার তৃতীয় বিশেষ জজ মোহাম্মদ মোতাহার হোসেন ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছিলেন। আর গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছর কারাদণ্ড এবং ৪০ কোটি টাকার অর্থদণ্ড দেওয়া হয়। ২০১৩ সালের ৫ ডিসেম্বর তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করে দুদক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন.এম. জিয়াউল আলমকে চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্রের ১১ কোটিরও বেশি নাগরিকের ৪৬ ধরনের ব্যক্তিগত তথ্য চুরি ও বিক্রির অভিযোগে মামলা রয়েছে। বুধবার দিনগত রাতে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার জৈনিক চিকিৎসকের বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করছে বলে জানান সিএমপির পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সুলাইমান। তিনি বলেন, চট্টগ্রাম থেকে গ্রেফতারের পর বুধবার রাতে সাবেক এই সচিবকে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সাইবার ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম ঢাকায় নিয়ে আসা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের চাঁদা দাবি ও মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। এ সময় তারা ভুলতা কুড়িল বিশ্ব রোড সড়কে চলাচলরত বেশ কয়েকটি বিআরটিসির ডাবল ডেকার বাস বন্ধ করে যাত্রী নামিয়ে দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে উপপরিদর্শক ও কনস্টেবলকে মারধর করেন বিক্ষুব্ধ সিএনজি চালকরা। বুধবার বিকেলে পূর্বাচল উপশহরে কাঞ্চনকুড়িল বিশ্ব রোড সড়কের কাঞ্চন সেতুর পশ্চিম পাড়ে এই ঘটনা ঘটে। আহতরা হলেন এসআই আবু সাইম ও কনস্টেবল বাচ্চু। সিএনজি চালকরা জানান, গত কয়েকদিন ধরে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের কুড়িল এলাকায় সিএনজি চালকদের কাছে চাঁদা দাবি করেন বিআরটিসি বাসের ঠিকাদারদের নিয়োজিত লোকজন। সড়কে ৩ থেকে ৪ হাজার টাকা চাঁদা ধার্য করেন তারা। সিএনজি চালকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাকিব ও জিহাদের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন সিএনজি ভাঙচুর ও চালকদের মারধর করেন।
মাত্র 10 দিনের মধ্যে দেশে 4বার ভূমিকম্প অনুভূত হলো। এর মধ্যে বুধবার বেলা 11:30টায় অনুভূত হওয়া কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.6। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির বলেন, বেলা 11:36 এই ভূমিকম্প অনুভূত হয়। এটিকে মাঝারি মাত্রার হিসেবে ধরা হয়। কম্পনের উৎপত্তি স্থল ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা। ঢাকা থেকে এর দূরত্ব 449 কিলোমিটার। গতকাল ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এর আগে 27 ফেব্রুয়ারি রাত 3টা 6 মিনিটে দেশে ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তি স্থল ছিল নেপালের কোদারি এলাকা। রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.5। এটি মাঝারি মাপের ভূমিকম্প। 26 ফেব্রুয়ারি ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। মাত্রা ছিল 5.3। তার আগের দিন সকাল 6টা 40 মিনিটে হওয়া ভূমিকম্পের উৎপত্তি ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা সংলগ্ন বঙ্গোপসাগরে। মাত্রা ছিল 5.1। এবছরের জানুয়ারিতে দেশে 3বার ভূমিকম্প অনুভূত হয়। নারায়ণগঞ্জের ওসমান পরিবার মুদ্রার মতো এর একই পিঠে সমৃদ্ধ রাজনৈতিক ইতিহাস, ঐতিহ্য আর আভিজাত্যের নানা গল্পগাথা। অন্য পিঠে প্রভাব, প্রতিপত্তি, সন্ত্রাস, পেশি শক্তি, গডফাদার তকমা সহ নামে বেনামে বিপুল সম্পদ গড়ার দুর্নাম। ভালো মন্দের এই মেলবন্ধন ঘটানো আলোচিত এই পরিবারের প্রভাবে তাদের বিরুদ্ধে একসময় কেউ রা পর্যন্ত করার সাহস পেত না। অথচ গত 5 আগস্টের ক্ষমতার পালাবদলের পর ওই পরিবারটির দর্প প্রায় চূর্ণ। পরিবারের সদস্য সাবেক এমপি শামীম ওসমান, সেলিম ওসমান ও প্রয়াত নাসিম ওসমানের নাম শুনলে একদা যে শহরে কাঁপন ধরত, সেখানে এখন রাজ্যের নীরবতা। দুই ভাই ও তাদের পরিবারের সদস্যরা সব লাপাত্তা। তাদের বাবা দাদার রাজনৈতিক ঐতিহ্য ও স্মৃতিময় ঐতিহাসিক বাড়িগুলো এখন শুনশান, জীর্ণ। তার চেয়েও বড় খবর, একে একে ওসমান পরিবারের বাড়িঘর সহ সম্পদ সব বিক্রি হয়ে যাচ্ছে। এরই মধ্যে সেলিম ওসমানের প্রায় অর্ধশত কোটি টাকার 2টি বহুতল বিশিষ্ট বাড়ি বিক্রি হয়ে গেছে। আরো বিক্রির গুঞ্জন এখন শহর জুড়ে। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগ না করায় পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার থেকে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার বিএসইসির কার্যালয়ে গিয়ে দেখা গেছে সকাল 10:30টা পর্যন্ত চেয়ারম্যান বা কমিশনার কেউ আসেননি। তবে বিএসইসির কর্মকর্তা ও কর্মচারীরা যথাসময়ে অফিসে এসেছেন, কিন্তু তারা কোনো কাজ করছেন না। কর্মকর্তাদের ডেস্ক ফাঁকা দেখা যায়, এমনকি কোনো চিঠিপত্র আদান প্রদান করা হচ্ছে না। বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঘোষণা অনুযায়ী তারা সবাই কর্মবিরতি পালন করছেন। রংপুরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে রংপুর মহানগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী। গ্রেপ্তার আফতাব উদ্দিন সরকার নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বল প্রয়োগ, হামলা ও হত্যার চেষ্টার অভিযোগে 3টি মামলা রয়েছে। মব জাস্টিস এখন নতুন এক আতঙ্কের নাম। সংঘবদ্ধ কিছু মানুষের নিজের হাতে আইন তুলে নেওয়ার প্রবণতাকে অপরাধ বিজ্ঞানের ভাষায় মব জাস্টিস বলা হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে এই মব জাস্টিসের নামে কাউকে গণপিটুনি দেওয়া হচ্ছে, যখন তখন কারো বাড়িতে ঢুকে লুটপাট করা হচ্ছে, কাউকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, কোথাও আবার কাউকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে, এমনকি কাউকে জুতোর মালা পরিয়ে কান ধরে উঠবস করানো হচ্ছে। প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও এ ধরনের ঘটনা ঘটছে, যা উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে। মব জাস্টিসের শিকার হচ্ছেন রাজনীতিবিদ, পুলিশ, শিক্ষক, আইনজীবী, চিকিৎসক থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ। বিদ্যমান পরিস্থিতিতে সর্বত্র এক ধরনের ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফে ৬টি মাছ ধরা ট্রলার সহ ৫৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বুধবার দুপুরে সেন্ট মার্টিনের দক্ষিণের বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মান্নান। তিনি জানান, সেন্ট মার্টিনের দক্ষিণের বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় অস্ত্রের মুখে জিম্মি করে ৫৬ জনকে ট্রলার সহ আরাকান আর্মি নিয়ে গেছে। এখন পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস গত মাসে বাংলাদেশ সরকারকে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত পাঠানোর বিষয়টি অবহিত করেছে। এ ব্যাপারে সরকারকে একটি কূটনৈতিক পত্র পাঠানো হয়। দেশটিতে অবৈধ হয়ে পড়া বাংলাদেশের নাগরিকদের সংখ্যা কত আর কবে থেকে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে তা জানায়নি যুক্তরাষ্ট্র। লন্ডনে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের উপর হামলার চেষ্টা করেছে খালিস্তানি চরমপন্থীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন জয়শঙ্কর। সেই অনুষ্ঠান শেষে তিনি যখন ফিরছিলেন তখন গাড়ি থেকে নামার সময় তার উপর হামলার চেষ্টা করা হয়, তাকে হেনস্থা করা হয়। অভিযোগ, পুলিশের সামনেই ভারতের পতাকা ছিঁড়ে ফেলে এক হামলাকারী। এদিকে জয়শঙ্করের উপর হামলার ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায় জয়শঙ্করের গাড়ির দিকে ছুটে যাচ্ছেন এক ব্যক্তি। এরপর ওই ব্যক্তি ভারতীয় জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন। ভিডিওতে আরো দেখা যায় কয়েকজন খালিস্তান সমর্থক হলুদ পতাকা ধরে আছেন এবং বিক্ষোভ করছেন। প্রথমে পুলিশের বিষয়টি থেকে হকচকিয়ে যায়। কিছুক্ষণ পরে নিরাপত্তা বাহিনী এসে তাকে এবং অন্যান্য চরমপন্থীদের নিয়ে যায়। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।